জীবনে বৈচিত্র্য আনাটা যেমন কঠিন, তেমনি আবার সোজাও বটে। এই যে আমি টুকটাক জিনিস দিয়ে ঘর গৃহস্থালিগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি, এটাও আমার জীবনে মাঝে মাঝে বেশ কিছু বৈচিত্র্য নিয়ে আসে, একঘেয়েমিতা কাটাতে সাহায্য করে। এই যে জিনিসগুলো আমি দেখি, এদের যত্ন করি, প্রতিদিন সকালে উঠে যখন এদের প্রতি আমার চোখ যায়, তখন মনে হয় না যে না, জীবনে আরও কিছু পাওয়ার আছে, আরও কিছু বৈচিত্র্যময় দিন আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন সকালবেলার এই খণ্ডচিত্র আমার সারা জীবনে, সারা দিনের একটা পজিটিভ ভাইবস তৈরি করে মনের মধ্যে। লোকজন কাজে বেরিয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে, কিন্তু আজকের দিনটাও অন্যান্য দিনের মতোই মেঘলা। আকাশ পরিষ্কার নয়, জানি না কি হবে। যদি বৃষ্টি নামে তাহলে ভালো, কিন্তু গত দুদিন ধরে তো এরকমই চলছে, বৃষ্টির তো আর দেখা নেই। অন্তত আমার এই এলাকাতে তো আর বৃষ্টি হচ্ছে না। কিন্তু কাজকর্ম তো শুরু করে দিতে হবে। রোজকার মতোই আমার যা দৈনন্দিন কাজ, সেগুলো শুরু করে দিলাম। দেখতে দেখতে আমার সকালের চাও চলে এলো, একটু পরে জলখাবারও পাবো। তারপরে স্নান করে পুজোর ঘরে গিয়ে পুজো পাঠ করে আবার বসে যেতে হবে কাজে। আজ সোমবার, একটা কর্মব্যস্ত দিন। সারাদিন ব্যস্ততার ফাঁকে আপনাদের সঙ্গে হয়তো আর কথা হবে না। যা কথা বলার সেটা আমি সন্ধেবেলা আবার আপনাদের কাছে ফিরে আসব। তাহলে চলুন কাজে লেগে পড়া যাক। আমার পুজো হয়ে গেল, আমার ঠাকুর দেবতারাও ঠিকই আছেন, তারা নিজেরাও ভালো আছেন, আমাদেরকেও ভালো রেখেছেন, আশা করি আপনাদেরকেও ভালো রেখেছেন। তাহলে আবার বিকেলবেলা দেখা হবে। সন্ধে নামতে 8টা নাগাদ একটু বেরোলাম, কারণ বাড়িঘরে কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল। আর আগামী দুদিন যেহেতু একটা পরিবেশটাই অন্যরকম থাকবে, সেই জন্য বুবুকে বললাম যা দরকার আজকেই কিনে নাও, কারণ আগামী দুদিন আর বাড়ির থেকে কোনো বিশেষ কোনো কাজ না থাকলে না বেরোনোই ভালো। তো সেই মতো আমরা চলতে শুরু করলাম। আর আমার এই পাড়ার রাস্তাঘাট তো একেবারে উৎসবের আমেজে মেতে উঠেছে। কোথাও সবুজ আলো, কোথাও সাদা আলো, কোথাও গেরুয়া আলো, এসব তো আছেই। কিন্তু তুলনামূলকভাবে আজকে রাস্তাঘাটে দেখলাম সন্ধ্যেবেলাতেই লোকজনের চলাফেরা করার যে একটা ট্রেন্ড, সেটা বেশ কমের দিকে। এই দেখুন রাস্তাঘাট কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। স্বাভাবিক যে মানুষের জীবনের যে ছন্দ, সেটা যেন কোথাও একটা হোঁচট খেয়েছে। আমরা যাব রাসবিহারী হয়ে একটু গড়িয়াহাটের দিকে। কিছু গ্রসারির জিনিসপত্র কেনার আছে, প্লাস আমাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রার কিছু যে প্রয়োজনীয় জিনিস, সেটাও কিনতে হবে। ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা একটু তেড়ে এলে বোধহয় ভালো হতো, কারণ প্রতিদিনই মেঘ করে, প্রতিদিনই একটা গুমোট আবহাওয়া থাকে এবং দিনের শেষে এরকম ছিটে ফোঁটা বৃষ্টি নামে হাওয়া দেয়। হাওয়াটা যদিও বেশ ভালো, তবুও মনে হয় যেন একটা ভারী ঝড় বৃষ্টি হলে পরে একটুখানি পরিবেশটা একটুখানি শান্ত হতো। দিনের বেলা সূর্যের প্রখর সেই তাপপ্রবাহ না থাকলেও মেঘ করে থাকলে যে একটা গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়, সেটা আরও বেশি অসহ্যকর। যাই হোক, ফাঁকা রাস্তা দিয়ে আমরা চললাম। একটা দিক তবুও ভালো, যেহেতু গাড়ি ঘোড়া কম, সেই জন্য যে সময়টা যেখানে যাওয়ার জন্য লাগবে ভেবেছিলাম ততটা লাগলো না। আরও কম সময়ের মধ্যে আমরা সেখানে চলে গেলাম। চলে এসেছি রাসবিহারীর মোড়ে। এখানে বুবু তার চেনা ফল দোকানের কাছ থেকে ফল কিনছে। ও সাধারণত যেসব জায়গায় যায়, সেখানে তাদের সঙ্গে একটা বেশ আত্মিক যোগাযোগ তৈরি করে। তারা কেমন আছে, বাড়ির লোক কেমন আছে, এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তবেই ও ফাইনালি যেটা করার সেটা করে, অর্থাৎ কেনা বেচা করে। আমরা এবার ফিরে আসছি আমাদের কাজকর্ম শেষ করে। গেছিলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে, সেখানেও দেখলাম বেশ ফাঁকা। আর ফেরার পথে গড়িয়াহাট চত্বর তো মনে হলো যেন সেই কোভিডের জমানায় ফিরে গেছি আমরা। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। তো আজকের দিনটা তো মোটামুটি শেষ হলো। বিকেল 5টায় সম্ভবত দ্বিতীয় দফার ভোটের প্রচারও শেষ হয়ে গেল। চারিদিকটা এখন বেশ নিস্তব্ধ, কোনো মাইকে চিৎকার চেঁচামেচি নেই, কারুর প্রতি কারুর গালাগালি দেওয়া নেই, বিদ্বেষ নেই, ক্ষোভ নেই, কিচ্ছু নেই। কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে অন্য জায়গায়। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম,
রাস্তাঘাট দেখলাম প্রায়শই ফাঁকা। রাত 9টার সময় গড়িয়াহাট অঞ্চল একদম সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো লোকগুলো যেন কোথায় উবে গেল। মনে হলো যেন সেই কোভিডের সময়টাতে আমরা ফিরে চলে গেছি, যে সময় সন্ধেবেলা হলে পরেই মনে হতো যে এই শহর আমার নয়। জনজীবনের যে একটা কলতান থাকে সেটা হঠাৎ করে যদি নিস্তব্ধ হয়ে যায় তাহলে তো অবাক হওয়ারই কথা। তো ভাবলাম যে হলোটা কি, হঠাৎ করে এত নিস্তব্ধ হয়ে গেল কেন। সাধারণত আমাদের এই অঞ্চলটা, অর্থাৎ আমি যেখানে থাকি, চেতলা বা গড়িয়াহাটি বলুন, রাসবিহারী, এইসব জায়গাগুলোতে মানুষজনের চলাফেরা চলতেই থাকে। আপনি যদি রাত 1টা-1.5টার সময় ওই সব রাস্তায় যান, 2-1টা মানুষকে আপনি পেয়েই যাবেন। তো আজকে দেখলাম একদমই আশ্চর্যজনকভাবে ফাঁকা। আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম আমাদের মাসের জিনিসপত্র কিনতে, সেখানেও গিয়ে দেখলাম যে কেনাবেচা সেরকম নেই, ফাঁকাই। দোকানের যারা স্টাফ আছেন তারাও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন। ভালো কথা, খুবই ভালো। প্রত্যেকের নিজের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি যে একটা সচেতনতা নিয়ে চলছেন সেটা ভাবতেও ভালো লাগছে। বাড়িতে এসে যখন এই বিভিন্ন নিউজ চ্যানেলগুলো সার্চ করতে শুরু করলাম, তখন দেখলাম যে না, পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা গোলমেলে হয়ে উঠছে আস্তে আস্তে। জায়গায় জায়গায় ধরপাকড় শুরু হয়েছে। কালকেই দেখেছিলাম প্রায় 500 জন সম্ভাব্য আততায়ীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দিয়ে তাদেরকে ধরা হয়েছে। আজকে দেখলাম একজন কাউন্সিলর প্রকাশ্যে পুলিশের সামনেই উস্কানি দিচ্ছেন এবং ফাইনালি তাকেও গ্রেপ্তার করা হলো। 2-1 জায়গায় দলীয় প্রার্থীদের গাড়ি ভাঙচুর হয়েছে। এক জায়গায় একজন বক্তা তো গাড়ির ওপর দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিলেন। তিনি বললেন যে 4 তারিখ দেখে নেব। কী দেখে নেবেন সেটা বোঝা গেল না, কারণ এরা তো জনপ্রতিনিধি। আমি যদি ভোটে দাঁড়াই, কেউ যদি আমাকে ভোট না দেন আর তারপরেও যদি আমি নির্বাচিত হই, আমি কিন্তু একজন জনপ্রতিনিধি, পাবলিক সার্ভেন্ট। যে লোকটা ভোট দেয়নি তার দেখভালও যেমন আমাকে করতে হবে, যে ভোট দিয়েছে তার দেখভালও আমাকে করতে হবে। গণতন্ত্রে সেটাই নিয়ম, আমাদের সংবিধান সেই কথাই বলে। একজন জনপ্রতিনিধির কাছে ওরা এই ব্যাপারটার মধ্যে যে বিভাজন আছে সেই বিভাজনটা মাথায় নিয়ে চলা যায় না, তাহলে তিনি প্রকৃত অর্থেই একজন জনপ্রতিনিধি নন। যিনি আপনাকে সাপোর্ট করেছেন আর যিনি আপনাকে সাপোর্ট করেননি, এই দুদলকে নিয়েই কিন্তু তাকে চলতে হবে। তিনি কিন্তু সবারই অভিভাবক হিসেবে আগামী 5 বছর কাজ করবেন। আর কাজ করবেন কার স্বার্থে? জনগণের স্বার্থে। এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে এই ব্যাপারটাই কেউ মাথায় রাখেন না। এখন তো এরকমও শোনা যাচ্ছে যে ভোটের পরে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতায় না আসে, তাহলে নাকি অন্যান্য রাজ্যে যেরকম হয় এমএলএ এমপিদের কেনাবেচা চলে, এখানেও নাকি সেরকম হবে। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে দলই জিতুক না কেন, তাকে একটা স্বচ্ছ প্রশাসন কিন্তু রাজ্যবাসীকে দিতে হবে। একটা স্বচ্ছ প্রশাসন, সুনির্দিষ্ট একটা নিরাপত্তার আশ্বাস। আমার সবচেয়ে যেটা ভয় করে সেটা হচ্ছে যে এই ভোট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের পরে যে একটা সন্ত্রাস চলে, সেটা শহরের দিকে অতটা বেশি না হলেও গ্রামাঞ্চলে কিন্তু এর প্রভাব অপরিসীম। গত বছর ভোটের পর আমি বীরভূম, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছিলাম পোড়া ঘর বাড়ি, মানুষজন ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন? কোথায় আর যাবেন? শরণার্থী শিবিরে গেছেন। কিন্তু তাদের সেই পোড়া ঘর গেরস্থালি দেখে একটাই কথা মাথায় ঘুরছিল, যে এটা কি সত্যিই একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের ছবি? এটা তো একটা সামন্ততান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। এর একটা শেষ হওয়া দরকার। এটা শেষ করতেই কিন্তু আপনাকে ভোট দিতে হবে। আপনাকে এটা মাথায় রেখেই ভোট দিতে হবে। আপনি যাকেই ভোট দেন না কেন, আপনার রাজনৈতিক বিশ্বাসটা যে পথেই চলুক না কেন, একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা একটা সুস্থ, নিরাপদ, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা যেন সবাই পায়, একটা নিরাপত্তা বোধ যেন সবার মধ্যে থাকে, সেটাকে কিন্তু সবার আগে অগ্রাধিকার দিতে হবে।
সেই অগ্রাধিকারটা যারা দেবেন তারাই কিন্তু প্রকৃত অর্থে একজন জনপ্রতিনিধি, এবং ভোটের জেতার অধিকার কিন্তু কেবলমাত্র তাদেরই। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ বা আপনাদের প্রভাবিত করার জন্য আমি কিছু বলছি না, আমি শুধু বলছি এই জিনিসটার একটা শেষ হওয়া দরকার। পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনটা বেশ শান্তিপূর্ণই ছিল, এবং সেখানে নির্বাচন কমিশনে যথেষ্ট সাবাসী কুড়িয়েছিলেন। দেখার বিষয়ে যে আমাদের দ্বিতীয় দফার ভোটটাও সেরকমই যেন হয়, অর্থাৎ মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন। আগেরবার যেমন 92%-এরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, আগামী পরশুদিনও যেন সেই ঘটনাটাই ঘটে, সেই ঘটনাটার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই। অর্থাৎ মানুষ নির্ভয়ে নির্ভীক চিত্তে ভোট দিতে আসবেন। আমরা রবীন্দ্রনাথের অনুরাগী, এটা বৈশাখ মাস, সেটা ভুললেও চলবে না। 25শে বৈশাখ তো দরজায় কড়া নাড়ছে। রবীন্দ্রনাথই তো লিখে গেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তো এই উদার মানসিকতা নিয়েই আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করব। তারা আগামী 5 বছর আমাদের মাথায় ছাতা ধরবেন, এই বিশ্বাসটুকু যেন থাকে। তাহলেই মনে করব যে আমরা একটা প্রকৃত গণতান্ত্রিক দেশে বাস করি। কথায় কথায় আমরা বলি না যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যেন সমস্ত লক্ষণই তার মধ্যে থাকে, এখানে কোথাও যেন নিপীড়িত না হয়। আমি কোনো বিরোধী দলে হয়ে ভোট দিয়েছি বা প্রচার করেছি বা কাজ করেছি, আমার গায়ে যেন সেই ছাপটা পড়ে না যায়। আমার রাজনৈতিক বিশ্বাস আমাকে সেটা করার জন্য প্ররোচিত করেছে, সেটা করবই। যারা শাসক দলের জায়গায় আসবেন তাদের হয়ে যেসব কর্মীরা কাজ করেছেন, তাদের রাজনৈতিক বিশ্বাস তাদের সেই পথে প্ররোচিত করেছে, সেটাই তো স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু একজন জনপ্রতিনিধিকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে তিনি যখন ভোটে জিতে একটা সরকারি দায়িত্ব পালন করবেন, তখন যেন তিনি এই আমরা আর ওরা এই বিভাজনটা যেন না রাখেন। ওরা ইট মেরেছে বলে আমি তাদের পাটকেল মারব, সেটা কোনো কাজের কথা নয়, সেটা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। যাই হোক, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে যাবেন। আর আরও একটা কথা, ভোটের দিন অযথা কোনো বিতর্কে জড়াবেন না। যদি দেখেন যে আপনার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বা গণতান্ত্রিক অধিকার যেটা আপনার কাছে আছে সেটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনি কোনো বাধা পাচ্ছেন, যেটা নিয়ম সেই পথে চলবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না এবং সাবধানে থাকবেন। সবসময় মনে করবেন যে আপনার জন্য কিন্তু আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। তারা কিন্তু সবসময় এটাই চায় যে আপনি সুস্থভাবে বাড়ি ফিরে আসুন। ভোট দিতে যান, নির্ভয়ে ভোট দিতে যান, নির্ভীক চিত্তে আপনার আগামী 5 বছরের জনপ্রতিনিধিকে নির্বাচিত করুন। আজ তাহলে এই পর্যন্তই, আজকে আসি। যাওয়ার আগে আবারও বলে যাই যে আমার মতামতের সঙ্গে যদি আপনি একমত হন বা এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। আমি মনে করব যে আমার কাঁধে হাত রাখার জন্য আমি কাউকে পেলাম। আজকে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। নমস্কার।